আবু ইব্রাহিমের মৃত্যু বাংলাদেশি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস, যার কাহিনী গভীর ব্যঞ্জনা সমৃদ্ধ এবং মানবিক অভিজ্ঞতার ভাষ্য। উপন্যাসটির উৎসর্গপত্রে লেখা হয়েছে, মানুষের মৃত্যু অবশ্যই হয়, কিন্তু মৃত্যুর তাৎপর্য ভিন্ন। প্রাচীন চীনে সিমা সিয়েন নামক একজন সাহিত্যিক বলেছিলেন, মানুষের মৃত্যু অনিবার্য, কিন্তু তার তাৎপর্য হবে থাই পাহাড়ের চেয়েও ভারী বা বেলে হাঁসের পালকের চেয়েও হালকা। কাহিনীর মূল চরিত্র আবু ইব্রাহিম প্রকৃতপক্ষে একজন অসুখী মানুষ। সত্য মিথ্যা আর ভালো মন্দের দ্বন্দ্বে জীবন পার করেন তিনি। তার মৃত্যুর দিন থেকে উপন্যাসের গল্প শুরু এবং সমাপ্তি ঘটে তার মৃত্যু দিয়ে। যে মৃত্যু হাঁসের পালকের চেয়েও হালকা, যে মৃত্যুতে হয় না শোক মাতম, হয় না কোনো আহাজারি, যে মৃত্যু অসম্মানিত হয়ে নীরবে প্রস্থান করে, অথচ সেই মৃত্যুই যেন পাঠকের মনের গহীন কোণে পাহাড়ের চেয়েও ভারী রূপে চেপে বসে। সে মৃত্যু মুহূর্তেই মনে করিয়ে দেয় জীবনের অর্থ আর তাৎপর্য। সেরকমই এক মৃত্যু দিয়ে লেখক পাঠককে শোনান মৃত্যুর পূর্ববর্তী একজন অসুখী মানুষের গল্প। পেশায় তিনি একজন সরকারি কর্মকর্তা। কোনোভাবেই ইব্রাহিম সংকটাপন্ন জীবনে তার স্ত্রী, কন্যা বা অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে, যেমন সহকর্মী, ঘুষদাতা, ব্যবসায়ী ও পুরনো বান্ধবীর সঙ্গে তার নিরুপায় মিথস্ক্রিয়ার চিত্রে উপন্যাসের উপজীব্য বিষয়, এগুলো আড়াল করা যায় না। আবু ইব্রাহিমের অসুখী হবার পিছনে এতগুলো কারণ নিমজ্জিত যে সুখটা কখনো টের পায়নি জীবিত সেই মানুষটি। যৌবনে লালিত রাজনৈতিক আদর্শ অর্জনের পথ থেকে সরে আসার গ্লানি যেন আবু ইব্রাহিমের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। উপন্যাসের পটভূমি গড়ে উঠেছে ঢাকার বেইলি রোডের সরকারি কলোনি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, সচিবালয় ও সিরাজগঞ্জ এলাকায়। কথা সাহিত্যিক শহীদুল জহিরের মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হল উপন্যাস আবু ইব্রাহিমের মৃত্যু। আবু ইব্রাহিম ছাপোষা এক সরকারি কর্মকর্তা, স্নেহময় এক পিতা, উদাসীন এক স্বামী, প্রেমিক পুরুষ এবং সর্বোপরি ভাবুক এক মানুষ। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত আবু ইব্রাহিম। তার নীতির কাছে হার মানে অসত্যতা, আবার সেই অসততা থেকেই মুক্তি পেতে চায় তার নিজের জীবন। সত্য আর মিথ্যা, ভালো আর মন্দ, এই দুইয়ের দ্বন্দ্বে গোটা একটা জীবন পার করে দেয় গোবেচারা ধরনের এই লোকটি। সাধারণ গোছের আবু ইব্রাহিমকে দেখে তাই পাঠকের মনে হয় লোকটা অতটা অসুখী, মানে কতটা অসুখী এটা মানুষের মনে হয়, অথচ উদ্ভাসিত হাসি বা পত্নী প্রণয়ের বাইরে ছিল না সে। কিন্তু তার ছিল ব্যর্থ প্রণয়ের বিষণ্ণতা এবং মৌন, মানে যৌবনে লালিত রাজনৈতিক আদর্শে অর্জনের পথ থেকে সরে আসার গ্লানিবোধ। হেলেন নামের একটি মেয়ে ছিল তার সহপাঠী। কয়েকদিন হেলেন, আমরা যদি হেলেনের কথা চিন্তা করি, হেলেন আমাদের মানে মিঠের ভিতরে হেলেনের কথা আমরা পড়ি, সেই রকম সেই নামই আর কি হেলেন এখানে চলে এসেছে। সে হেলেন ক্লাসে না আসায় তাকে দেখার জন্য আবু ইব্রাহিমের মন বড় উতলা হয়ে যেত। তারপর হেলেনের প্রত্যাবর্তনের পর তাকে দেখে তার সঙ্গে কথা বলে আবু ইব্রাহিমের অস্তিত্ব শেষ হয়ে যায়, তার অন্তর বেদনায় ভরে থাকে। হেলেন তার আকাঙ্ক্ষা পূর্ণ করেনি এবং সে ব্যর্থ প্রেমের কাঙ্গালপনা নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে 6 বছর ঘুরিয়ে বেরিয়েছিল। আর তার বহুদিন পর বিবাহিত জীবনে স্ত্রী, পুত্র, কন্যার বেষ্টনের মধ্যে আবু ইব্রাহিমের মনে হয় যে হেলেনকে ছাড়া সে মরে যায়নি। আবার তার এও মনে হয় হেলেনের সে প্রেমিক ছিল না, ছিল পূজারী, এবং হেলেন দেবীদের মতোই পূজারীকে অবহেলা করতে শিখেছিল। একদিন নিজের কন্যা বিন্দুকে নিয়ে আবু ইব্রাহিম রমনা পার্ক হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এক চাপাফুল গাছের তলায় বসে অনুভব করে মেয়েটির সঙ্গে গল্প করতে তার ভালো লাগে, যেমন অতীতে হেলেনের সঙ্গে কথা বলতে তার ভালো লাগতো। হেলেন তার প্রেমিকা ছিল। মুহূর্তের মধ্যে তার মনে হয় বিন্দুও তার প্রেমিকা। ভালোবাসা যে একটি ব্যাপার তা চাপাফুল গাছতলায় বসে নিজের কন্যার সঙ্গে কথা বলার সময় সে বুঝতে পারে। তখন বিন্দুর মাথায় কর স্থাপন করে এবং নিজের আশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু অতীত প্রেমিকার আগমন, চলমান সংসার ও সম্মুখ স্বপ্নের মধ্যে আকস্মিক মৃত্যু
মৃত্যু আসে, আর তখনই সত্য হয়ে ওঠে এই উপন্যাসের অমর সত্যাদর্শন। জীবন, আনন্দ এবং বেদনা সর্বদাই একটি খেলা মাত্র। মাত্র ৬৪ পাতার একটি ক্ষুদ্র উপন্যাসের স্বল্প পরিসরে বর্ণিত একজন মানুষের গল্পটাকেই বৃহৎ এক চিন্তার জগতে পরিণত করেছেন লেখক। তিনি প্রতিটা শব্দ এত যত্নে বাছাই করে নিয়েছেন যে সেসব শব্দ বা বাক্য যেন পাঠককে ভাবাতে বাধ্য করে। পুরো উপন্যাস জুড়েই লেখক প্রধান চরিত্রের মনস্তাত্ত্বিক বিষয়টাকে পাঠকের উপর ছেড়ে দিয়েছেন। লেখক কখনো মৃত্যু থেকে জীবিত জীবনের দিকে পাঠককে নিয়ে যায়, আবার কখনো জীবিত থেকে মৃত্যুর দিনে নিয়ে যায়, দাঁড় করায় পাঠককে। সঙ্গে প্রায়ই ছুড়ে দেয় প্রশ্নের উপর প্রশ্ন। কিন্তু এত কিছু সত্ত্বেও পাঠক বিভ্রান্ত হয় না, বরং নিজেকে হারিয়ে ফেলে লেখকের কল্পিত অথচ বাস্তবযোগ্য এক জগতের ভিড়ে। আর এখানেই যেন লেখক নিজের সার্থকতার প্রস্ফুটিত রূপ খুঁজে পায়। আবু ইব্রাহিম এর মৃত্যু উপন্যাসের প্রথম পৃষ্ঠায় আমরা নিশ্চিত হই যে সে মারা গিয়েছে, আর তার বিধবা পৃথুলা স্ত্রী মমতা তার কথা স্মরণ করতে থাকে। যদিও তাদের বিবাহিত জীবন খুব একটা সুখী দেখা যায় না, প্রায়ই কথাবার্তা রূপ নিত বৎসায় আর কি রূপ নিত। মাঝে মাঝে অবশ্য ভালোবাসার দেখা পাওয়া যেত। দুই সন্তান বিন্দু ও শুভকে নিয়ে এগিয়ে চলে এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যে গল্পে কন্যা বিন্দুর প্রতি পিতার ভালোবাসা কিংবা ভাই বোনের নিত্যদিনের খুনসুটি যেমন চলতে থাকে, তেমনি দেখা যায় সমাজের প্রতি মনোযোগী একজন আবু ইব্রাহিমের পরিবারকে যথাযথ সময় না দেওয়া। কাজের মেয়ে কাজলি একদিন পচা মাছ কিনে আনলে মমতা তা ফেলে দেয় এবং ডাল আর পটল ভাজি রান্না করে। বাজারে সময় দিতে না পারা আবু ইব্রাহিম সেই খাবার খেয়ে বলে, ভালোই খেলাম। তখনই মমতা ক্ষেপে যায় আর বলে, ভালোই খাইলা? এভাবে হয়তো নিত্য কথাবার্তা প্রায়ই বৎসার দিকে রূপ নেয় কিংবা থেমে যায়। তবে মাঝে মাঝে আমরা দেখি আবু ইব্রাহিমের পরিবারের সবাইকে নিয়ে বেইলি রোডের কলোনির বাইরে হাঁটতে বের হয়। জ্যোৎস্না রাতের চাঁদ দেখে, এতে তারা এক ধরনের আনন্দ পায়। উপন্যাসে মূলত আবু ইব্রাহিম চরিত্রই আলোচনা করা হয়েছে। সন্তানদের প্রতি ভালোবাসা কিংবা বন্ধু সহকর্মী সিদ্দিক হোসেনের প্রতি দায়, কখনো কখনো স্ত্রীর প্রতি তার মায়া কিংবা বান্ধবী হেলেন যাকে সে বিশ্ববিদ্যালয় জীবনে ভালোবাসত তার প্রতি ঝুঁকে পড়া, অথবা হেলেনকে নির্জন কক্ষে ডেকে খানিকটা একান্ত সময় অতিবাহিত সুযোগ আসলে এক ধরনের দ্বান্দ্বিক পরিস্থিতির উদ্ভব হয়। যদিও সে ওই একান্ত সময়ে উপস্থিত হয় না। আবার অন্যদিকে বন্ধু সিদ্দিক হোসেনের সাথে তার কথোপকথন, যেখানে সিদ্দিক হোসেন তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিজেকে দেবতা মনে করো? দীর্ঘ সময় নিয়ে এ প্রশ্নের উত্তরে আবু ইব্রাহিম বলে সে কোনো দেবতা নয়। অথচ ওর মৃত্যুর পর জানাজার কাতারে দাঁড়িয়ে সিদ্দিক হোসেনের মনে হয় আবু ইব্রাহিম সঠিক ছিল না। এরপরও আমরা সহজে একই সিদ্ধান্তে আসতে পারি না, বারবারই বিভ্রান্ত হই। পুরো উপন্যাসের শেষ পর্যন্ত আমাদের পড়তে হয় শুধুমাত্র এরকম কিছু বিভ্রান্তি থেকে মুক্তি পেতে। গল্পের এক পর্যায়ে ব্যবসায়ী খালেদ জামিল চরিত্রের আগমন ঘটে, যে সৎ জীবনযাপন করা আবু ইব্রাহিমের বন্ধু হতে চায়। সে সময় রূপনগর প্রকল্পে 40,000 টাকা মূল্যের 2.5 কাঠার একটি প্লটের জন্য আবেদন করার সময় 5,000 টাকা ধার নিতে সিদ্দিক হোসেনের কাছে থেকেও যদিও ওর শ্বশুর টাকা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু সে তা নেয় না। এমন পরিস্থিতি দ্বিতীয় সর্বনিম্ন মূল্যের টেন্ডার পাশের জন্য খালেদ জামিল যখন কমিশন বাবদ 30,000 টাকা দিতে চায়, তখন এক সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়, যেখানে আমরা অন্য এক আবু ইব্রাহিমকে দেখি, যা আমাদের আরও বেশি বিভ্রান্ত করে। একটা সিদ্ধান্ত কত সহজে একটা জীবনের পরিবর্তন করতে পারে কিংবা পরিবারের সব চরিত্রগুলোর আমূল পরিবর্তন করে দিতে পারে, তা আমরা দেখি আবু ইব্রাহিমের মৃত্যুর 2 বছর পরে, যখন যুবতী বিধবা মমতার দ্বিতীয় বিয়ে দেওয়া হয় এবং যখন সে বিন্দু এবং শুভকে সাথে নিয়ে নতুন স্বামীর কর্মস্থলে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। আবু ইব্রাহিম বলে, একটা কথা কই তোমাক। মমতা আবু ইব্রাহিমের দিকে তাকায়। বিন্দু আর শুভ বড় হওয়া যাইতেছে, তাতে কি হয়েছে? আমরা কিন্তু আর একটা বাচ্চা নিবা পারি। বাজে কথা কইও না, এত বড় শরীরটা তোমার আর কোনো কাজে লাগবো? মমতা কোনো কথা বলে না। কিংবা অন্য আরেক সময় হেলেন যখন ওদের বাসায় এসে বিন্দুকে আদর করে চলে যায়, তার আরও কিছু সময় পরে মমতা বিন্দুকে পেটাতে শুরু করে। আবু ইব্রাহিম থামাতে গিয়ে হেলেনের বিষয়টা বুঝতে পেরে অসহায় ও বিপন্ন হয়ে পড়ে। সে বলে, হেলেনের সাথে দেখা হইলে কইয়া দিমুনি যাতে আমাদের এখানে আর না আসে। মমতা তখন বলে, আমি আইসপার মানা করি নাই, খালি আমার মেয়েটারে নিয়ে ঢং দেখানো লাগবো না। তোমার কাছে আইসব
তোমার কাছ থেইকাই বিদায় হইয়া যাইব। এভাবে আবু ইব্রাহিমের মৃত্যু এগিয়ে আসে। একজন স্বামী, একজন পিতা, একজন প্রেমিক কিংবা একজন বন্ধুকে আমরা দেখি। একজন মানুষের নিজের সাথে যুদ্ধ করার সংকটময় সময়টাকে আমরা দেখি একজন শহীদুল জহিরের সার্থক একটি উপন্যাস।